হ্যালো এভরিওয়ান, শুরু করছি আমরা পরিবেশ রসায়ন অধ্যায়ের আমাদের সপ্তম লেকচার গ্রাহামের ব্যাপনার সম্পর্কিত আলোচনা নিয়ে। আমরা প্রথমে জানবো যে আসলে ব্যাপন ব্যাপন হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। যেমন অর্থাৎ আমরা বলতে পারি যে উচ্চ ঘনত্বের স্থান থেকে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ স্বতঃস্ফূর্তভাবে চারদিকে বা চতুর্দিকে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে ব্যাপন। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে ফুলের যে সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে বা ফুলের যে ঘ্রাণ চারিদিকে যে ছড়িয়ে পড়ে, এটি এক ধরনের ব্যাপন প্রক্রিয়া। আবার একই রকম ভাবে পারফিউমের সুগন্ধ চারদিকে যে ছড়িয়ে পড়ে, এটাও এক ধরনের কি বলতো ব্যাপন প্রক্রিয়া। তারপর আমরা শিখবো হচ্ছে নিঃসরণ বা হচ্ছে অনুব্যাপন। এটি হচ্ছে বাহ্যিক চাপের প্রভাবে সৌরছিদ্র পথে কোনো গ্যাসের সজোরে বের হয়ে আসাকে নিঃসরণ বা হচ্ছে অনুব্যাপন বলা হয়। অর্থাৎ বাহ্যিক চাপের প্রভাবে কোন একটি সৌরছিদ্র পথে কোন একটি গ্যাস সজোরে বের হয়ে আসার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে নিঃসরণ বা হচ্ছে অনুব্যাপন। এটির উদাহরণ হচ্ছে গাড়ির চাকার সূক্ষ্ম ছিদ্রপথ দিয়ে সজোরে বায়ু বের হয়ে আসার যে প্রক্রিয়া, এটি হচ্ছে এক ধরনের নিঃসরণ। মানে হচ্ছে আমরা যদি বলি একটা গাড়ির চাকায় তাকে হচ্ছে বাহ্যিকভাবে চাপ প্রয়োগ করে হচ্ছে গাড়ির চাকাটাকে পাম্প করা হয়। এরপর হচ্ছে ওই যে গাড়ির যে চাকাটা আছে সেখানে যদি আমরা একটু সূক্ষ্ম ছিদ্র করি এবং ওই ছিদ্র পথ দিয়ে আমাদের ক্রমাগত ভাবে গ্যাসটা বের হয়ে আসবে, এবং এই যে গ্যাসটা সজোরে ছিদ্র পথ দিয়ে বের হয়ে আসতেছে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে আমাদের নিঃসরণ। তাহলে একটা জিনিস তোমাদেরকে বলি যে আমাদের নিঃসরণ এবং ব্যাপনের মধ্যে মূলত তফাৎটা কোথায় দেখো তো। তফাৎটা হচ্ছে ব্যাপনটা কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের জন্য প্রযোজ্য, কিন্তু নিঃসরণ যে প্রক্রিয়া এটি শুধুমাত্র গ্যাসীয় পদার্থের জন্য প্রযোজ্য। ঠিক আছে, তাহলে আমরা গ্যাসীয় পদার্থের যে নিঃসরণ এটাকে এক ধরনের ব্যাপনও বলতে পারি। ঠিক আছে, এবার আমরা শিখবো আমাদের এই অনুবাদ ব্যাপন এবং নিঃসরণের মধ্যে আমাদের মূলত পার্থক্যটা কোথায়। প্রথম আমরা শিখবো যে ব্যাপনের যে সংজ্ঞা, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ স্বতঃস্ফূর্তভাবে চারদিকে বা চতুর্দিকে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া সেটিকে বলা হচ্ছে ব্যাপন। আর নিঃসরণের সংজ্ঞা আমরা পড়ছি বাহ্যিক চাপের প্রভাবে সৌরছিদ্র পথে কোনো গ্যাসের সজোরে বের হয়ে আসার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে অনুব্যাপন বা হচ্ছে নিঃসরণ। এখানে মনে রাখতে হবে আমাদের ব্যাপনের বেলায় গ্যাস পাত্রের ভিতরে এবং বাইরে একই পরিমাণ চাপ থাকে, কিন্তু নিঃসরণের বেলায় আমাদের গ্যাস পাত্রের ভিতরে অধিক চাপ থাকে এবং বাইরে হচ্ছে কম পরিমাণ চাপ থাকবে। তাহলে একটু খেয়াল করো, ব্যাপনের বেলায় আমরা কোন একটা গ্যাসকে যখন কোন একটা পাত্রে রাখবো তখন তার ভিতরে চাপ এবং গ্যাসটা যখন গ্যাস পাত্র থেকে বাইরে ছড়িয়ে পড়বে তখন দুইটার চাপ কিন্তু সেম থাকবে। কিন্তু নিঃসরণের বেলায় গ্যাস যে পাত্রে থাকবে সেই পাত্রে চাপটা অধিক পরিমাণে থাকবে, কিন্তু যখন সে নিঃসরিত হয়ে বাইরে চলে আসবে সে অবস্থার চাপের পরিমাণটা কমতে থাকবে। তোমরা যদি একটু খেয়াল করো যে একটা গাড়ির চাকাকে আমরা প্রচুর পরিমাণ চাপ প্রয়োগ করে পাম্প করে এটাকে ফুলানো হয়, তার মানে ওই গ্যাসের চাকার ভিতরে আমাদের গ্যাসের যে চাপ সেটা কিন্তু অধিক পরিমাণে থাকবে। যখনই আমরা তাকে একটা সৌর ছিদ্রপথ দিয়ে বাইরে নির্গত করব বা নিঃসরণ করব তখন ক্রমাগত আমাদের চাপের পরিমাণটা বাইরে কমতে থাকবে। এজন্য বলছে যে ব্যাপনের বেলায় গ্যাস পাত্রের ভিতরে এবং বাইরে একই পরিমাণ চাপ থাকবে, কিন্তু নিঃসরণের বেলায় গ্যাস পাত্রের ভিতরে অধিক পরিমাণ চাপ থাকবে কিন্তু বাইরে সে চাপের পরিমাণটা কমে যাবে। আর ব্যাপন যে প্রক্রিয়া এটি হচ্ছে একটি ধীর গতির প্রক্রিয়া, আর নিঃসরণটা হচ্ছে একটি দ্রুত গতির প্রক্রিয়া। তেমন হচ্ছে ব্যাপনটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কি বলতো চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু নিঃসরণ হচ্ছে আমাদেরকে খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়বে। এই জন্য বলা হচ্ছে
যে আমাদের ব্যাপন যে প্রক্রিয়া এটি হচ্ছে একটি ধীরগতির প্রক্রিয়া, কিন্তু নিঃসরণ হচ্ছে আমাদের দ্রুত গতির প্রক্রিয়া। এ হচ্ছে আমাদের মূলত ব্যাপন এবং নিঃসরণের মধ্যে পার্থক্যটি। তবে মাথায় তোমরা মনে রাখবা, গ্যাসীয় পদার্থের যে নিঃসরণ হয় সেটাকে আমরা এক ধরনের ব্যাপনও বলতে পারি। তবে আরেকটা জিনিস মাথায় রাখবা, ব্যাপন কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের জন্য হয়ে থাকে, নিঃসরণ শুধুমাত্র গ্যাসীয় পদার্থের জন্য হয়ে থাকে। আমরা এবার যেটা নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র নিয়ে। এই ব্যাপন নিয়ে গ্রাহাম আমাদের যে সূত্রগুলো দিয়েছে সেগুলো আমরা এখন একটু আলোচনা করব। প্রথম যেটা আমরা শিখবো গ্রাহামের ব্যাপন সূত্র। এটি হচ্ছে স্থির তাপমাত্রা এবং চাপে, অর্থাৎ তাপমাত্রা স্থির এবং চাপও যদি স্থির রাখা হয় তখন কোন গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। মানে হচ্ছে কোন গ্যাসের আণবিক ভর যত বেশি হবে তার ব্যাপন হার তত কমবে, এবং আণবিক ভর যত কম হবে ব্যাপন হার তত বেশি হবে। এখান থেকে আমরা লিখতে পারবো আমাদের ব্যাপন হারকে প্রকাশ করা হচ্ছে আর দ্বারা। তাহলে এই গ্রাহামের ব্যাপন হারের যে সূত্রটা প্রথমে আমাদেরকে বলা হয়েছে, ব্যাপন হার হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা লিখতে পারবো ব্যাপন হার আর প্রপোর্শনাল 1/√m, অর্থাৎ ব্যাপন হার হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কেমন? এখন যদি আমরা দুটি ভিন্ন গ্যাসের জন্য ব্যাপন হার R1 এবং R2 হিসাব করি এবং তাদের আণবিক ভর যদি M1 এবং M2 হয়, দুটি গ্যাসের ব্যাপন হার যদি R1 এবং R2 এবং তাদের যদি আণবিক ভর M1 এবং M2 হয়, তাহলে আমরা এই সম্পর্ক থেকে লিখতে পারবো, হচ্ছে R1 বাই হচ্ছে R2 ইকুয়াল টু √M2 বাই হচ্ছে M1। আচ্ছা, এটা কেন লিখলাম? যেহেতু ব্যাপন হারের সাথে তোমরা যদি আণবিক ভরের যে সম্পর্ক বললাম সেটি হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক। যদি সম্পর্কটা সমানুপাতিক হতো তাহলে আমরা লিখতে পারতাম R1 বাই R2 M1 বাই M2। এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্কের জন্য। কিন্তু আমাদের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা চলকের সাথে আরেকটা চলকের সম্পর্ক হচ্ছে বিপরীত। এই জন্য আমরা এখানে লিখবো R1 বাই R2 আমাদের এখানে হবে M2 বাই হচ্ছে M1, ব্যস্তানুপাতিক কারণে। তো ব্যাপন হারের সাথে যেহেতু আণবিক ভরের সম্পর্ক শুধুমাত্র ব্যস্তানুপাতিক না, বর্গমূলের ব্যস্তানুপাতিক, এজন্য আমরা লিখবো R1 বাই R2 ইকুয়াল টু হচ্ছে √M2 বাই হচ্ছে M1। এরপর হচ্ছে আমরা এই গ্রাহামের ব্যাপন হার সম্পর্কিত আর একটা আমাদের সূত্র আছে, সেটি হচ্ছে স্থির তাপমাত্রায় ও চাপে কোন গ্যাসের ব্যাপন হার গ্যাসটির ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এখানে সম্পর্কটা হচ্ছে ব্যাপন হারের সাথে ঘনত্বের সম্পর্ক, একই ধরনের সম্পর্ক, সেটি হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ঘনত্ব যত বেশি হবে ব্যাপন হারও তত কমবে, আর ঘনত্ব যত কম হবে ব্যাপন হার তত বেশি হবে। তাহলে গ্রাহামের এই সূত্র থেকে আমরা বলতে পারবো যে আমাদের ব্যাপন হারের সাথে ঘনত্বের সম্পর্কটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমরা এখন লিখতে পারবো তাহলে R প্রপোর্শনাল 1/√D। ডি মানে হচ্ছে আমাদের ঘনত্ব। তাহলে ঘনত্বের সাথে আমাদের ব্যাপন হারের যে সম্পর্ক আমরা পেলাম সেটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন যদি আমরা দুটি গ্যাসের ব্যাপন হার ধরি R1 এবং R2 এবং তাদের ঘনত্ব যদি D1 এবং D2 হয়, তাহলে আমরা এখন লিখতে পারবো যে R1 বাই হচ্ছে আমাদের R2 ইকুয়াল টু হচ্ছে √D2 বাই হচ্ছে আমাদের D1। ঠিক আছে? তাহলে আণবিক ভরের সাথে আমাদের ব্যাপন হারের একটা সম্পর্ক পেলাম, একই সাথে হচ্ছে আমাদের ঘনত্বের সাথে আমরা একটা ব্যাপন হারের সম্পর্ক পেলাম। উভয় সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ব্যাপন হার। একটু আগে তোমাদেরকে আমরা ব্যাপন বলছি, এখন হচ্ছে ব্যাপন হার। তো ব্যাপন হার হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো একটি পাত্রের সূক্ষ্ম ছিদ্রপথ দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ গ্যাস নির্গত হয় তাকে ওই গ্যাসটির ব্যাপন হার বলা হবে। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, ব্যাপন হার বলছে, হার মানে হচ্ছে তার সাথে সময়ের একটা সম্পর্ক থাকবে। অর্থাৎ স্থির তাপমাত্রা এবং স্থির চাপে প্রতি সেকেন্ডে কোন একটি গ্যাস যে পরিমাণ নির্গত হবে সেটিকে বলা হচ্ছে ব্যাপন হার।
আবার বলছি, ব্যাপন হারের সাথে কিন্তু আমাদের একটা সময়ের সম্পর্ক আছে। তাহলে আমাদের স্থির তাপমাত্রা এবং চাপে কোন একটি পাত্রের সূক্ষ্ম চিত্রপট দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ গ্যাস নির্গত হবে তাকে আমরা বলবো হচ্ছে ব্যাপন হার। এখন আমরা যদি তোমাদেরকে বলি যে কোন একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি পাত্রের সূক্ষ্ম চিত্রপট দিয়ে সেকেন্ডে একটা সময় দেওয়া আছে, সেকেন্ডে যদি আমাদের ভি আয়তন পরিমাণ গ্যাস নির্গত হয়, তাহলে আমাদের ব্যাপন হার সম্পর্কে আমরা লিখতে পারবো আর ইকুয়াল টু হচ্ছে ভি বাই টি। অর্থাৎ সেকেন্ডে যে পরিমাণ আয়তন নির্গত হয় সেটা হচ্ছে আমাদের ব্যাপন হার। তাহলে ব্যাপন হার সমান আমরা তখন লিখতে পারবো আর ইকুয়াল টু হচ্ছে ভি বাই টি। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো যে আর এর সাথে আমাদের ভি এর সম্পর্ক বা আয়তনের সম্পর্ক হচ্ছে তাহলে সমানুপাতিক, আর টি এর সাথে এই টিটা হচ্ছে ব্যাপন হারের সময়, তাহলে টি এর সাথে আমাদের ব্যাপন হারের সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক। এই সম্পর্ক থেকে আমরা কি দেখালাম, ব্যাপন হারের সাথে আমাদের আয়তনের সম্পর্কটা পেলাম হচ্ছে সমানুপাতিক, এবং ব্যাপন হারের সাথে ব্যাপন হারের যে সময় মানে টি তার সম্পর্ক হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি এখন দুইটি গ্যাসের জন্য হিসাব করি, দুটি গ্যাসের আয়তন যদি বি1 এবং বি2 হয় এবং তাদের ব্যাপন হারের সময় যদি টি1 এবং টি2 হয়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা দুটো জিনিস লিখতে পারবো। একটা হচ্ছে আর1 সমান তখন তুমি লিখতে পারবা বি1 বাই হচ্ছে টি1, আর যদি আমরা সেকেন্ড গ্যাসের জন্য হিসাব করি তাহলে আর2 সমান তুমি লিখতে পারবা ভি2 বাই হচ্ছে আমাদের টি2। এখন জিনিসটাকে যদি আমরা এভাবে হিসাব করি এবার যে আর1 বাই হচ্ছে আর2, তাহলে আমরা কি লিখতে পারবো? তোমরা লক্ষ্য করো যে আমাদের ব্যাপন হারের সাথে আয়তনের সম্পর্কগুলো হচ্ছে সমানুপাতিক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো তাহলে বি1 বাই ভি2। তাহলে আয়তনের সাথে ব্যাপন হারের সম্পর্ক দাঁড়ালো হচ্ছে সমানুপাতিক, কিন্তু ব্যাপন হারের সম্পর্কের সাথে ওই ব্যাপন হারের সম্পর্কটা হচ্ছে ব্যাপন হারের সময়ের সাথে আমাদের ব্যাপন হারের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে তুমি এখান থেকে লিখতে হবে এখন টি2 বাই হচ্ছে আমাদের টি1। তার মানে সেমটি আমরা এখন দেখাতে পারি যে এখানে আমাদের একসাথে দুটা সম্পর্ক, সেটা হচ্ছে দেখো তো এই যে ব্যাপন হারের সাথে আমাদের আয়তনের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক এবং ব্যাপন হারের সময়ের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমরা দুইটা সূত্র পড়তে পারবো, আর1 বাই আর2 ইকুয়াল টু হচ্ছে ভি1 বাই ভি2 এবং টি2 বাই টি1। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরো একটা সম্পর্ক দেখব, সেটা হচ্ছে ব্যাপন হারের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্কটা কি। সেটা হচ্ছে কোন গ্যাসের ব্যাপন হার গ্যাসটির অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্বটা কেন আসলো? দেখো, কোন একটা গ্যাস যখন ব্যাপিত হয় তখন কিন্তু সে একটা নির্দিষ্ট পরিমাণ এলাকা বা এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। এই যে একটা নির্দিষ্ট পরিমাণ এরিয়া জুড়ে গ্যাসটা ছড়িয়ে পড়লো, এখানে কিন্তু সে একটা দূরত্ব অতিক্রম করে, যেটাকে আমরা বলছি অতিক্রান্ত দূরত্ব। তো মনে রাখবা, কোন একটা গ্যাস যত বেশি ব্যাপিত হবে বা কোন একটা গ্যাসের ব্যাপনা যত বেশি হবে, সে কিন্তু তত বেশি পরিমাণে দূরত্ব অতিক্রম করবে। এজন্য বলছে ব্যাপন হারের সাথে আমাদের কোন একটি গ্যাসের অতিক্রান্ত দূরত্বের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ কোন একটি গ্যাসের ব্যাপন হার যত বেশি হবে সেই গ্যাসটি তত বেশি পরিমাণে দূরত্ব অতিক্রম করবে। এজন্য আমরা এই ব্যাপন হারের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্কটাকে বলতে পারি সমানুপাতিক। এখানে L2 হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্বের পরিমাণ। তাহলে এখন যদি আমরা দুটি গ্যাসের জন্য বলি, দুটি গ্যাসের ব্যাপন হারের অতিক্রান্ত দূরত্ব যদি L1 এবং L2 হয়, তাহলে আমরা এই সম্পর্ক থেকে লিখতে পারবো R1 বাই হচ্ছে R2 ইকুয়াল টু হচ্ছে আমাদের L1 বাই হচ্ছে L2। এটা যেহেতু সমানুপাতিক সম্পর্ক, এর জন্য আমরা লিখেছি R1 বাই R2 ইকুয়াল টু হচ্ছে L1 বাই L2। এই যে দেখো তো, আমরা সামগ্রিকভাবে ব্যাপন হারের সাথে অনেকগুলো সম্পর্ক স্থাপন করলাম। প্রথমটা আমাদের ছিল আণবিক ভরের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেন আমরা শিখলাম ব্যাপন হারের সাথে ঘনত্বের সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। এরপর আমরা শিখলাম ব্যাপন হারের সাথে আমাদের আয়তনের সম্পর্কটা হচ্ছে শুধু সমানুপাতিক, এবং ব্যাপন হারের সাথে ব্যাপন হারের সময় সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, এবং সর্বশেষ আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ব্যাপন হারের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। এখন আমরা যদি
একটা লাইনে সবগুলা সম্পর্ক যদি মনে রাখতে চাই তখন আমরা এভাবে শিখবো, সেটা হচ্ছে R1/R2 ইকুয়াল টু হচ্ছে আণবিক ভরের সম্পর্কটা হবে M2 হচ্ছে আমাদের M1, ঘনত্বের সাথে সম্পর্ক হবে √D2 হচ্ছে D1, এবং ব্যাপন যে সময় তার সম্পর্ক হবে T2 হচ্ছে আমাদের T1, আয়তনের সম্পর্ক হবে তাহলে V1/V2, এবং অতিক্রান্ত দূরত্বের সম্পর্কটা হবে L1 হচ্ছে আমাদের L2। তাহলে এখানে আমাদের কিছু সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, কিছু সম্পর্ক হচ্ছে আমাদের সমানুপাতিক। এখানে আমরা স্পষ্ট দেখতে পাই ব্যাপনের সাথে আণবিক ভর এবং ঘনত্ব সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, ব্যাপনারের সময়ের সাথে সম্পর্ক হচ্ছে শুধু ব্যস্তানুপাতিক, এবং সর্বশেষ আয়তন এবং অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তা আমরা এই সম্পর্কটা যদি পড়ে ফেলি তাহলে আমাদের একসাথে গাণিতিক অংশের সকল কাজগুলো আমরা শেষ করতে পারবো। তাহলে তোমরা যেটা মনে রাখবা, R1/R2 ইকুয়াল টু হচ্ছে আমাদের √M2/M1 ইকুয়াল টু হচ্ছে √D2/D1 ইকুয়াল টু হচ্ছে T2/T1 ইকুয়াল টু হচ্ছে V1/V2, এবং সর্বশেষ L1/L2। তাহলে এখান থেকে আমরা আমাদের যখন যে অংশের ম্যাথ প্রয়োজন হবে আমরা সূত্র থেকে সেখান থেকে সেটা ব্যবহার করব। এবার আমরা চলে আসবো আমাদের গাণিতিক ম্যাথে, তাহলে মোটামুটি তোমরা হচ্ছে সূত্রগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে উদাহরণটা আমাদের আছে, একই আয়তনের একটি অজ্ঞাত গ্যাস হচ্ছে যে গ্যাসের নামটা আমরা আপাতত জানি না, এরকম একটা গ্যাসকে বলা হয় অজ্ঞাত গ্যাস, এবং ক্লোরিন। তার মানে দুইটা গ্যাসের কথা বলা আছে, একটি হচ্ছে অজ্ঞাত গ্যাস, একটা হচ্ছে আমাদের ক্লোরিন গ্যাস। একই তাপমাত্রা ও চাপে একটি ছিদ্রপথ দিয়ে নিঃসরিত হতে আমাদের যথাক্রমে 1 মিনিট এবং 73 সেকেন্ড সময় নেয়। তার মানে দুটা গ্যাসে একটা নির্দিষ্ট ছিদ্রপথ দিয়ে যখন নিঃসরিত হয় বা ব্যাপিত হয় তখন অজ্ঞাত গ্যাসটি সময় নেয় হচ্ছে 1 মিনিট, আর ক্লোরিন গ্যাসটি সময় নেয় হচ্ছে আমাদের 73 সেকেন্ড। এই যে সময়টা, এটা হচ্ছে ব্যাপিত হইতে সময় বা ব্যাপন হারে সময়ের মান দেওয়া আছে দুটি গ্যাসে। আমাদেরকে বলছে অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর নির্ণয় করো। তাহলে এখানে সম্পর্কটা হবে আণবিক ভরের সাথে ব্যাপন হারের সময়ের সম্পর্ক। সেই সম্পর্কটা কি তোমরা যদি এখান থেকে একটু লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে আণবিক ভর, এটা হচ্ছে আমাদের ব্যাপন হারের সম্পর্ক, ব্যাপন হারের সময়। তাহলে আমরা লিখতে পারবো √M2/M1 ইকুয়াল টু হচ্ছে T2/T1। তাহলে আমরা কি লক্ষ্য করলাম, আমাদের দুইটি গ্যাসের ব্যাপন হারের সময় দেওয়া আছে, আমাকে একটি গ্যাসের আণবিক ভর বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি, প্রথম আমরা লিখবো যে অজ্ঞাত গ্যাসের ব্যাপন হারের সময় যেটাকে আমরা ধরতে পারি T1, এটা সময় ছিল আমাদের 1 মিনিট। 1 মিনিট মানে আমরা যদি এটাকে সেকেন্ডে কনভার্ট করি তাহলে লিখতে পারবো 60 সেকেন্ড। একই সাথে আমাদের ক্লোরিন গ্যাসের ব্যাপন হারের সময় দেওয়া আছে T2, এটি হচ্ছে আমাদের 73 সেকেন্ড। আচ্ছা, এর মধ্যে আমরা ক্লোরিন গ্যাসের আণবিক ভরটা আমরা জানি, ক্লোরিনের আণবিক ভরটা আমরা হবে M2 কেন হলো, যেহেতু তার ব্যবহারের সময়টাকে আমরা T2 ধরছি, তাহলে তার আণবিক ভর হবে M2। আণবিক ভর হবে, ক্লোরিনের আণবিক ভর হচ্ছে 35.5 ইন্টু হচ্ছে 2 মানে হচ্ছে 71। আমরা মূলত বের করব অজ্ঞাত গ্যাসের আণবিক ভরটা আমরা বের করব, এটি হবে আমাদের M1 কেন হলো, তার ব্যাপনারের সময় যেহেতু T1, এই জন্য তার আণবিক ভরটা হবে আমাদের M1। এই M1 এর মানটা আমরা বের করব। এখন এই আণবিক ভরের সাথে আমাদের ব্যাপনার যে সম্পর্ক সেটা হচ্ছে আমরা জানি আমরা একটু আগে দেখালাম, সেটা হচ্ছে √M2 হচ্ছে আমাদের M1 ইকুয়াল টু হচ্ছে T2 হচ্ছে T1। এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের M1 এর মানটা বের করব। তাহলে বাদ যদি দিই তাহলে আমাদের হচ্ছে রুটটা বাদ দিলে আমাদের এখানে কি করতে হবে, বর্গ করতে হবে। যে বর্গ করলাম, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এখন M2/M1, এখানে T2 এবং T1 এর মান আমাদের আছে,
আমাদের হচ্ছে 73 ভাগ হচ্ছে 60 হোল স্কয়ার। তাহলে বাকি কাজটুকু যদি আমরা করি, এখান থেকে আমরা লিখতে পারবো m2 বাই হচ্ছে m1। এখানে ক্যালকুলেশন করলে আমরা একটা রেজাল্ট পাবো, সেটা হচ্ছে 73 ভাগ হচ্ছে 60 হোল স্কয়ার 1.48। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে m1 এর মানটা বের করা। তাহলে আমরা লিখতে পারি 1.48 m1 ইকুয়াল টু হচ্ছে আমাদের m2। তাহলে লেখা যাবে m1 ইকুয়াল টু m2 মানটা আমরা বসা দিচ্ছি 71 ভাগ হচ্ছে 1.48। তাহলে এই কাজটুকু করলেই আমাদের অজ্ঞাত গ্যাসটির আণবিক ভরটা আমরা পেয়ে যাব। এই অজ্ঞাত গ্যাসের আণবিক ভরটা আমরা পাচ্ছি 47.97। তাহলে আমাদের এ হচ্ছে আমাদের এই অজ্ঞাত গ্যাসের কি ভর, আণবিক ভরের মান। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট যে উদাহরণটি আছে সেখানে চলে যাব। এখানে হচ্ছে আমাদের একই তাপমাত্রা ও চাপে কোন পাত্রের ছিদ্র পথে সময়তনের একটি অজ্ঞাত গ্যাস, আমাদেরকে আবার একটি অজ্ঞাত গ্যাসের কথা বলছে, এবং ক্লোরিনের পৃথকভাবে নিঃসরণের হার মানে ব্যাপন হারের হচ্ছে 6:5। তাহলে এখানে দুটি গ্যাসের নিঃসরণের হার বা ব্যাপন হারের অনুপাত দেওয়া আছে। দুইটা গ্যাসকে, একটি হচ্ছে অজ্ঞাত গ্যাস, একটি হচ্ছে আমাদের ক্লোরিন গ্যাস, তাদের নিঃসরণের হার অনুপাত আর আছে 6:5। আমাদেরকে ক্লোরিনের একটা ঘনত্বর মান দেওয়া আছে 36। তোমাদেরকে বের করতে বলছে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব এবং তার হচ্ছে আণবিক ভর। তাহলে আমরা এবার ঘনত্বের সাথে ব্যাপনার একটা সম্পর্ক পাবো, যে সম্পর্ক থেকে আমরা অজ্ঞাত গ্যাসের ঘনত্ব বের করব এবং একই সাথে হচ্ছে আমরা আণবিক ভরটাও নির্ণয় করব। তাহলে তোমরা যদি একটু আসো যে আমাদের ঘনত্বের সাথে ব্যাপনারের যে সম্পর্কটা ছিল, এই যে সম্পর্কটা R1/R2 ইকুয়াল টু হচ্ছে √D2/D1। আমরা হচ্ছে এই ফর্মুলা ব্যবহার করে প্রথম হচ্ছে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব বের করব, দেন হচ্ছে তার আণবিক ভরটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে দেওয়া আছে, বা আমরা ধরি অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার। অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার বা নিঃসরণ হার একই কথা গ্যাসের জন্য। ব্যাপন হারটাকে আমরা ধরলাম হচ্ছে R1, আর আমাদের যে ক্লোরিন গ্যাস আছে এই ক্লোরিন গ্যাসের ব্যাপন হার হচ্ছে আমাদের R2। তাহলে প্রশ্ন মতে কি লেখা যাবে? প্রশ্ন মতে আমরা লিখতে পারবো R1 অনুপাত হচ্ছে R2 ইকুয়াল টু হচ্ছে 6 অনুপাত হচ্ছে 5। অর্থাৎ দুজনের ব্যাপনার অনুপাতটা হচ্ছে 6:5। অনুপাত মানে তোমরা জানো ভাগ, তার মানে R1/R2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 6 কত বলো তো 5। তাহলে এখান থেকে R1/R2 আমরা অনুপাতের মানটা পেয়ে গেলাম। এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ক্লোরিনের একটা ঘনত্ব দেওয়া আছে, অজ্ঞাত গ্যাসের ঘনত্বের মানটা আমরা বের করব। তাহলে ক্লোরিনের ঘনত্ব, এটাকে আমরা ধরবো হচ্ছে D2 ধরবো। ক্লোরিনের ঘনত্ব হবে D2 36। D2 কেন ধরলাম? যেহেতু তার ব্যবহারেরটাকে আমরা ধরছি R2, তাহলে তার ঘনত্ব হবে আমাদের D2। আমাদের কাজ হচ্ছে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব বের করব। অজ্ঞাত গ্যাসের ঘনত্ব D1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই অজ্ঞাত গ্যাসের ঘনত্বের মানটা আমরা বের করব। তাহলে ঘনত্বের সাথে আমাদের ব্যাপন হারের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকে আমরা জানি সম্পর্কটা হচ্ছে এরকম R1 হচ্ছে R2 ইকুয়াল টু √D2 হচ্ছে আমাদের D1। তাহলে আমাদের এখান থেকে আমরা লিখতে পারি D2/D1 ইকুয়াল টু R1/R2 হোল স্কয়ার। অর্থাৎ রুটটা বাদ দিলে আমাদের এখানে কি করতে হবে, বর্গ করতে হবে। এবার আসলে হচ্ছে আমরা যদি দেখি
আমাদের R1/R2 মানটা আছে 6 বাই কত 5 হোল স্কয়ার। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে একটা রেজাল্ট পাচ্ছি, সেটি হচ্ছে 6 ভাগ হচ্ছে 5 হোল স্কয়ার, রেজাল্ট হচ্ছে 1.44। তাহলে এখান থেকে আমরা শেষ পর্যন্ত লিখতে পারবো D1 ইকুয়াল টু D2 বাই হচ্ছে 1.44। D2 এর মানটা আমাদের প্রশ্নে আছে 36 আর D এখানে নিচে হচ্ছে 1.44। তাহলে ক্যালকুলেশন করলে আমরা রেজাল্ট পাবো 25। এটি হচ্ছে আমাদের অজ্ঞাত গ্যাসের ঘনত্বের মান। অজ্ঞাত গ্যাসের ঘনত্বের মান। প্রশ্ন আমাদের আরো একটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে অজ্ঞাত গ্যাসের আণবিক ভরটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে অজ্ঞাত গ্যাসের আমরা ঘনত্বটা বের করব। সেটা বের করার যে সূত্র তোমরা ইতিমধ্যে 9-10-এ জানো যে কোনো গ্যাসের আণবিক ভর তার ঘনত্বের দ্বিগুণ হয়। তাহলে আমরা এই অংশে লিখতে পারবো, আমরা জানি কি বলুন তো, আণবিক ভর ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু ঘনত্ব। তার মানে কোনো গ্যাসের আণবিক ভর হবে তার ঘনত্বের দ্বিগুণ। তাহলে এখানে ঘনত্ব আমরা যদি 25 পেলাম, তাহলে তার আণবিক ভর হবে কত 50। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা আমাদের অজ্ঞাত গ্যাসের ঘনত্বের মানটা পেলাম এবং একই সাথে তার আণবিক ভরের মানটাও আমরা পেয়ে গেলাম। পরবর্তী উদাহরণে আসবো আমরা। এখানে হচ্ছে একটি অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের 2.92 গুণ, অর্থাৎ অজ্ঞাত গ্যাসের ব্যাপন হারটা হবে অ্যামোনিয়া গ্যাসের চাইতে 2.92 গুণ বেশি। এখন আমাদেরকে এখান থেকে বের করতে বলছে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর নির্ণয় করা। তাহলে আমরা যেখান থেকে বুঝলাম যে অজ্ঞাত গ্যাসের ব্যাপন হারটা অ্যামোনিয়া থেকে বেশি হবে, কিন্তু প্রশ্ন তো আমাদের অ্যামোনিয়া গ্যাসের কোনো ব্যাপন হারের মান দেওয়া নেই। তাহলে আমরা কি করতে পারি, আমরা আগে ধরে নিব যে ধরি অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার, অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার এটি হচ্ছে আমাদের R1। আর যে অ্যামোনিয়া গ্যাসটা আছে, এই অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারটা আমরা ধরে নিব হচ্ছে R2। তাহলে তুমি এখন প্রশ্ন মতে কি বলতে পারবা, প্রশ্ন মতে যেটা আমাদের বলছে অজ্ঞাত গ্যাসের ব্যাপন হারটা অ্যামোনিয়া গ্যাসের থেকে 2.92 গুণ বেশি। তার মানে R1 ইকুয়াল টু লিখতে পারবা 2.92 ইন্টু হচ্ছে R2। এটি হচ্ছে আমাদের অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার, যা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের 2.92 গুণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এখন R1/R2 ইকুয়াল টু হচ্ছে 2.92। তাহলে R1/R2 এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন যে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া গ্যাসের একটা আণবিক ভর আমরা জানবো। অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর এটা হবে M2। যেহেতু তার ব্যাপনারকে আমরা R2 ধরছি, তাহলে তার আণবিক ভর হবে আমাদের M2। M2 করলে কত হবে, নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু 3, মানে হচ্ছে আমাদের 17 গ্রাম। এখন যেটা বের করব সেটা হচ্ছে অজ্ঞাত গ্যাসের আণবিক ভরটা আমরা বের করব, যেটি হচ্ছে আমাদের M1 এর মান। ঠিক আছে, তাহলে এবার সম্পর্কটা কি দাঁড়ালো, ব্যাপন হারের সাথে আমাদের আণবিক ভরের সম্পর্ক। তাহলে আমরা এখান থেকে আবার লিখতে পারবো, আমরা জানি কি জানেন দেখুন তো, R1 হচ্ছে R2 ইকুয়াল টু হচ্ছে আমাদের রুট ওভার অফ M2/M1। তাহলে এখান থেকে লেখা যাবে M2/M1 ইকুয়াল টু হচ্ছে R1/R2 হোল স্কয়ার। রুট বাদ দেওয়ার কারণে আমাদের এখানে কি করতে হয়েছে, বর্গ করতে হয়েছে। এরপর আমরা এখান থেকে লিখবো M2/M1, যেহেতু প্রশ্ন আমাদের R1/R2 এর মানটা দেওয়া আছে 2.92, সেই মানটা আমরা যদি বসা দেই
তারপর হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করব। M2/M1 এখানে ক্যালকুলেশন করলে একটা রেজাল্ট আসছে, সেটা হবে 2.92 হোল স্কয়ার, 8.5264। আচ্ছা, আমাদের উদ্দেশ্য হচ্ছে কার মান বের করা? M1 এর মানটা বের করা। তাহলে আমরা লিখতে পারি M1 ইকুয়াল টু হচ্ছে M2/8.5264, আর M2 যে মান সেটা হচ্ছে 17, তাহলে 5264 এটুকু ক্যালকুলেশন করলে তার রেজাল্ট আসবে 1.99 বা 2 এর কাছাকাছি মান। তাহলে এটা হচ্ছে যে অজ্ঞাত গ্যাসটা ছিল তার হচ্ছে আণবিক ভরের মান। ঠিক আছে, তো আমরা সিম্পলি হচ্ছে ম্যাথ গুলো করতে পারি। এখন আমরা দেখবো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো, যেগুলো হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, সেই টাইপের ম্যাথ গুলো আমরা এখন দেখবো। এখানে একটা অঙ্ক বা দুইটা অঙ্ক যদি তুমি ভালো করে বুঝে ফেলতে পারো, তোমাদের হচ্ছে বোর্ড কোশ্চেনের যে সিকিউ কোশ্চেন গুলো হয় তোমরা সহজে আনসার করে ফেলতে পারবা। আমরা এরকম একটা ম্যাথ দেখি। প্রথমে উদাহরণ নাম্বার হচ্ছে 4। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুইটি গ্যাস আছে আমাদের। এ নামক গ্যাসের একটি ভর, চাপ এবং আয়তন দেওয়া আছে, এবং বি নামক গ্যাসেরও একটি চাপ, ভর এবং হচ্ছে আয়তন দেওয়া আছে, এবং প্রশ্নে একটা তাপমাত্রার মান দেওয়া আছে। আমাদের প্রশ্ন বলছে একই তাপমাত্রা এবং চাপে এ এবং বি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপনা বেশি। এই টাইপের ম্যাথটা আমাদের সবচেয়ে বেশি আসে। তাহলে এখানে কি দাঁড়ালো? দুইটি গ্যাসের জন্য কিছু ডাটা দেওয়া আছে, ভর, তাপমাত্রা, চাপ, আয়তন। এখান থেকে আমাদেরকে বের করতে বলছে দুইটি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপনারের মানটা সবচেয়ে বেশি। তা আমরা কিন্তু একটু আগে জানি যে গ্যাসের আণবিক ভর যত কম হবে সেই গ্যাসের ব্যাপনার কিন্তু তত বেশি। তাহলে দুটা গ্যাসের আণবিক ভর যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে খুব সহজে আমরা বলতে পারবো কোন গ্যাসের ব্যাপনারটা বেশি। এখন এই দুটা গ্যাসের আণবিক ভর আমরা কিভাবে বের করতে পারি? সেটার জন্য আমাদের একটা আদর্শ গ্যাসের সমীকরণ তোমরা পড়ছো, পিবি সমান হচ্ছে এনআরটি। এখান থেকে আমরা এই এন এর পরিবর্তে লিখতে পারি W/M/RT। তাহলে এখান থেকে মূলত হচ্ছে আমরা আণবিক ভর এম এর মানটা বের করব। একবার এই গ্যাসের জন্য বের করব, সেম হচ্ছে আমাদের বি গ্যাসের জন্য বের করব। আণবিক ভরটা বের করা হয়ে গেলেই আমরা বুঝে ফেলতে পারবো যে কোন গ্যাসের আসলে ব্যাপনাটা বেশি হবে। তাহলে আমরা সেই কাজটুকু করা শুরু করি। প্রথম আমরা যেটা হিসাব করব সেটা হচ্ছে এ গ্যাসের ক্ষেত্রে। এ গ্যাসের ক্ষেত্রে আমরা বের করব, সূত্র হচ্ছে পিভি সমান এনআরটি। তাহলে এখান থেকে লিখতে পারবো পিভি সমান W/M1 লিখলাম, বা আমরা এখানে চাইলে এটাও লিখতে পারি যে W/MA, মানে এ গ্যাসের আণবিক ভর। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা MA সমান হচ্ছে WRT বাই হচ্ছে আমাদের পিবি। তাহলে এই পাঁচটা মান জানলেই হচ্ছে আমাদের এই গ্যাসের আণবিক ভরটা আমরা বের করে ফেলতে পারবো। তো আসলে আমরা এই পাঁচটা মান দেখি আমাদের। আচ্ছা, এই সূত্রে তোমরা যদি লক্ষ্য করো শুরুতে একটা আমাদের আর এর মান লাগবে। আর মানে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। ইতিমধ্যে তোমরা জানো যে আমাদের ম্যাথ করার সময় আর এর মান দুইটা ইউজ করা হয়, একটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককের মানটা অথবা এসআই এককের মানটা। তো আমরা এই ক্ষেত্রে কোনটা ব্যবহার করব? আমরা বলছিলাম যে সূত্রগুলোর সাথে আমাদের চাপ এবং আয়তনের একটা সম্পর্ক থাকে, সেখানে হচ্ছে আমরা আর এর মানটা ব্যবহার করব লিটার অ্যাটমসফিয়ার এককের মানটা। অর্থাৎ সেই মানটা ছিল 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। সূত্রে চাপ বা আয়তন কোনো কিছু থাকলে তখন হচ্ছে আমরা আর এর মানটা ব্যবহার করব 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এবং আর এর মান যখন আমরা এটা ব্যবহার করব, আরো একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে বলছিলাম যে আমাদের আয়তন হবে লিটারে এবং চাপ হবে অ্যাটমসফিয়ারে। প্রশ্নে যদি আমাদের আয়তনের একক অন্য কোনো এককে দেওয়া থাকে বা চাপের একক অন্য কোনো এককে দেওয়া থাকে, তখন তোমাকে কনভার্ট করে আয়তনের এককটা আনতে হবে লিটারে, চাপের এককটা আনতে হবে হচ্ছে অ্যাটমসফিয়ারে। তাহলে আমরা একটু দেখি প্রথমে। আর এর ক্ষেত্রে আমাদের এখানে একটা তাপমাত্রা আছে 27 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিনে যদি নিয়ে যাই তাহলে 273 যোগ করতে হবে, তার মানে তখন তাপমাত্রা হবে 300 কেলভিন। এবার দেখেন চাপের মান দেওয়া আছে আমাদের 1 অ্যাটমসফিয়ার, তো এটাকে পরিবর্তন করার দরকার নাই। তবে আয়তন দেওয়া আছে আমাদের 500 মিলিলিটার।
এই মিলিটারকে আমরা লিটারে কনভার্ট করতে হবে 1000 দ্বারা ভাগ করে। কেন লিটারে আনলাম? ওই যে আর এর মানটার জন্য। আর এর মান যেহেতু আমরা লিটার অ্যাটমসফিয়ারটা রাখলাম, এই জন্য আয়তনকে অবশ্যই লিটার রাখতে হবে, চাপকে অবশ্যই অ্যাটমসফিয়ার রাখতে হবে। প্রশ্ন হচ্ছে একটা ভর দেওয়া আছে, সে ভরটা হচ্ছে 0.75 গ্রাম। আমাদের কাজ হচ্ছে এ নামক গ্যাসের আমরা আণবিক ভরটা বের করব, অর্থাৎ এম এর মানটা আমরা বের করব। তাহলে আমরা এখন জাস্ট হচ্ছে মানগুলো হচ্ছে বসা দিব। বসা দিলে হচ্ছে আমাদের এই গ্যাসের আণবিক ভরটা আমরা পেয়ে যাব। তো ডব্লিউ মান হচ্ছে 0.75, আর এর মান 0.0821, তাপমাত্রা হচ্ছে 300, আর পি এর মান হচ্ছে 1, ভি এর মান হচ্ছে 0.5। তাহলে আমরা দেখি আমাদের এই গ্যাসের আণবিক ভরটা কতটুকু হয়। তাহলে এই গ্যাসের আণবিক ভর পাচ্ছি আমরা 36.94 গ্রাম। এই হচ্ছে এই গ্যাসের আণবিক ভর। সেম একই সূত্র অ্যাপ্লাই করে আমরা হচ্ছে বি গ্যাসের আণবিক ভরটাও বের করব। তাহলে আমরা পরবর্তী আসবো বি গ্যাসের ক্ষেত্রে। একই সূত্র, পি ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের এনআরটি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এখন পি ভি ইকুয়াল টু ডব্লিউ বাই এম। এম জায়গায় লিখবো হচ্ছে এম বি, যেহেতু বি গ্যাসের জন্য আমরা এখন বের করব। তাহলে লেখা যাবে এম বি ইকুয়াল টু ডব্লিউ আর টি বাই হচ্ছে আমাদের পি। এখানেও আমরা এম বি এর মান বের করতে হলে আমাদের 5টা ভ্যালু রাখবে। সেম ভাবে আমরা এখানে আর মান লিখবো। আর মান হচ্ছে 0.0821 লিটার, অ্যাটমসফিয়ার, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। এখানে তাপমাত্রা ছিল সেম 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 300 কেলভিন। আমাদের লাগবে আয়তন, লাগবে চাপের মান লাগবে। আমরা যে মানগুলো দেখি, আমাদের আয়তন হচ্ছে 400 মিলিলিটার এবং চাপ হচ্ছে 780 মিলিমিটার পার চাপ। তাহলে আমরা আয়তন লিখবো হচ্ছে 400 মিলিলিটার। এটাকে যদি লিটারে কনভার্ট করি তাহলে পাবো হচ্ছে 0.4 লিটার। আর চাপের মানটা হচ্ছে 780 মিলিমিটার পার চাপ। এখন লক্ষ্য করেন, আমরা যেহেতু আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ারটা ব্যবহার করছি, তাহলে চাপটাকে অবশ্যই আমাদেরকে অ্যাটমসফিয়ারে নিয়ে আসতে হবে। তোমরা জানো মিলিমিটার পার চাপ থেকে অ্যাটমসফিয়ার যদি আসতে হয় 760 দ্বারা ভাগ করতে হয়। 760 দ্বারা যদি আমরা ভাগ করে ফেলি তাহলে তার মানটা পাবো হচ্ছে 1.02 অ্যাটমসফিয়ার। আর প্রশ্নে একটা ভর দেওয়া আছে, ডব্লিউ এর মান 0.35 গ্রাম। আমরা এখান থেকে বের করব বি গ্যাসের কি ভর, আণবিক ভর। তাহলে চলো আমরা হচ্ছে মানগুলো বসাই দিই। প্রথমে ডব্লিউ মান 0.35, আর এর মান 0.0821, পি এর মান হচ্ছে আমাদের 300, আর পি এর মান পেয়েছি 1.026, ডি এর মান হচ্ছে 0.4। তাহলে এই কাজটুকু করলে আমরা হচ্ছে বি গ্যাসের আণবিক ভরটা পাবো ইন্টু হচ্ছে 0.0821 ইন্টু হচ্ছে 300 ভাগ হচ্ছে 1.026 ইন্টু হচ্ছে আমাদের 0.4। তাহলে তার আধার হচ্ছে 21.005। আমরা আবার একটু দেখি, হ্যাঁ 21 আমাদের 02 বা 0 লিখতে পারি, বা 0 হলে হবে। এই মানটা আমরা পেলাম। আমরা আবার একটু লক্ষ্য করি আমাদের মান সব কিছু ঠিক আছে কিনা। আমাদের আয়তন 400 ml, চাপ হচ্ছে 780, তাহলে আয়তন হচ্ছে 0.4 আর হচ্ছে চাপের মান 480 কে আমরা মিলিমিটার পার হচ্ছে বানছিলাম। আবার একটু চেক করি আমরা, 1.02 আর হচ্ছে ভর। ওকে, আমরা আবার একটু ক্যালকুলেট করি। 0.35 ইন্টু হচ্ছে 0.0821 ইন্টু হচ্ছে 300 ভাগ হচ্ছে 1.026 ইন্টু হচ্ছে আমাদের 0.4, হ্যাঁ 21.21 গ্রাম। এখন এই যে দুইটা গ্যাসের আণবিক ভর আমরা পেয়ে গেলাম, এখান থেকে মূলত আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি
যে গ্যাসের আণবিক ভরটা কম তার কিন্তু ব্যাপন হারটা বেশি হবে। তোমরা লক্ষ্য করো, যদি আমরা এ গ্যাসের আণবিক ভরটা দেখি, এটা বের হয়েছিল 36.94, আর বি গ্যাসের আণবিক ভরটা আমাদের বের হয়েছিল 21। যে গ্যাসের আণবিক ভরটা কম তার যদি ব্যাপন হারটা বেশি হয়, আমরা বলতে পারি যে আমাদের বি গ্যাসের ব্যাপন হারটা বেশি হবে। এখন এই জিনিসটাকে আমরা সূত্রের সাহায্যে যদি প্রমাণ করি, তাহলে আমরা এখন লিখবো, ধরি এ গ্যাসের ব্যাপন হার, এই গ্যাসের ব্যাপন হারটাকে আমরা ধরে নিলাম আর এ, আর হচ্ছে বি গ্যাসের ব্যাপন হারটাকে ধরে নিব তাহলে আমরা আর বি। এখন এই ব্যাপন হারের সাথে আণবিক ভরের যে সম্পর্কটা ছিল আর এ বাই, তাহলে আমরা কি লিখবো আর বি, তার সাথে আণবিক ভরের সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে উপরে লিখতে হবে কি আমাদের এম বি বাই হচ্ছে আমাদের এম এ, অর্থাৎ যার ব্যাপন হারটা উপরে ছিল তার আণবিক ভর কোথায় আসবে, নিচে আসবে। এখান থেকে তাহলে আমরা যদি দেখি আণবিক ভরের মানগুলো যদি আমরা বসাই দিই, আসো তাহলে আমরা লিখতে পারি আর এ বাই হচ্ছে আমাদের আর বি রুট ওভার অফ এম বির মানটা ছিল আমাদের 21, আর এটা ছিল আমাদের 36.94। তাহলে আমরা পাবো আর এ বাই আর বি ইকুয়াল টু পাচ্ছি আমরা 21 রুট ওভার অফ 21 ভাগ হচ্ছে 36.94.75। তাহলে লেখা যাবে আমাদের আর এ ইকুয়াল টু হচ্ছে 0.75 ইন্টু হচ্ছে আমাদের আর বি। এবার আসলে এখানে একটা আমাদের এই সম্পর্ক থেকে আমরা কি বুঝতে পাই, যে আর এ ইকুয়াল টু হচ্ছে 0.75 ইন্টু হচ্ছে আর বি। এখন তোমাকে যদি আমি বলি যে এখানে আর এর মানটা বড় নাকি আর বির মানটা বড়, তোমাদের হয়তো অনেকের কাছে মনে হবে যে আর এর মানটা বড়, কিন্তু আসলে এখানে হচ্ছে আর বির মানটা বড়। কেন বড় জানো? কারণ হচ্ছে এই যে আর বি, তার সাথে কিন্তু আমরা যদি লিখি আমাদের এই যে আর এ ইকুয়াল টু কি ছিল 0.75 ইন্টু হচ্ছে আর বি, তোমাদের কাছে মনে হবে যে আর বির সাথে 0.75 গুণ করলে আর এর মান পাওয়া যায়, দ্যাট মিন্স আর এর মানটা বড়। কিন্তু তোমরা জানো যে দশমিক দ্বারা কোনো কিছু যখন আমরা গুণ করি তখন কিন্তু তার মানটা বড় হয় না বা বেশি হয় না, বরং কমে যায়। ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে বলি যে ধরো 0.5 ইন্টু হচ্ছে 20, তাহলে 0.5 এর সাথে 20 যদি গুণ করো মান তো বেশি হয় না, বরং হচ্ছে কি বলতো 0.5 এর সাথে 20 গুণ করলে হয় 10, মান কিন্তু কমে গেছে। তার মানে দশমিক দ্বারা কোনো কিছু গুণ করলে আমাদের কিন্তু মান বাড়ে না, মান কি হয় বলতো, কমে যায়। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে আর এর সমান যখন আমরা বললাম 0.75 ইন্টু আর বি, তার মানে আর বির মান যা আছে তার সাথে যখন 0.75টা গুণ করবা তখন কিন্তু মান কমে যাবে কার, আর এর। এখন এই জিনিসটা আমাদের অনেক সময় কনফিউশন করে যে এই সম্পর্ক থেকে আমরা আর এর মান বড় নাকি আর বির মানটা বড়। আমরা তোমাদেরকে একদম সূক্ষ্ম একটা টেক্সট বলি, সেটা দিয়ে তুমি সুন্দর করে বুঝতে পারবা যে কার মানটা বড় বা কার মানটা ছোট। সেটা আমরা বুঝবো সহগ দেখে। এই যে দুইটা চলক আছে আর এ এবং আর বি, এখানে যার সহগের মানটা ছোট তার মানটাই হচ্ছে আসলে বড় হবে। আবার হচ্ছে দুইটি চলকের ভিতরে যার সহগের মানটা ছোট তার মানটাই হচ্ছে আসলে আমাদের বড়। লক্ষ্য করো এখানে আর এর সহগ হচ্ছে 1, আর এর সহগ কত 1, আর আর বি সহগটা কত 0.75। যেহেতু আর এ অপেক্ষা আর বি এর সহগের মানটা ছোট, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে আমাদের আসলে আরবির মানটা আর এর তুলনায় কি বলতো বড়। তাহলে আরবির মান যেহেতু আর এর তুলনায় বড়, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের বি গ্যাসের ব্যবহারটা বেশি। কারণ হচ্ছে আরবি দ্বারা আমরা প্রকাশ করছিলাম যে বি গ্যাসের কি হার, ব্যাপন হার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং বি গ্যাসের ব্যাপন হার কি হবে, বেশি। আমরা এই জিনিসটা মনে রাখার জন্য তোমাদেরকে আবার একটু রাখার জন্য বলছি যে আমাদের একটা সম্পর্ক থেকে কার মানটা বড় হবে বা কার মানটা ছোট হবে সেটা আমরা বুঝবো কিভাবে।
সহগের মান থেকে, চলকের সহগের মান থেকে আমরা মনে রাখবো যে আমাদের কার মানটা বড় এবং কার মানটা ছোট। তো আমরা এখানে একটা নোট করে দিচ্ছি তোমাদেরকে মনে রাখার জন্য। কি বলছি আমরা? যে চলকের সহগের সহগের মান ছোট হবে তার মান বড়। তাহলে দুইটি চলকের ভিতরে যে চলকের যে চলকের মানটা হচ্ছে আমাদের ছোট বা সহগের মানটা ছোট, সেই চলকের মানটাই হচ্ছে আমাদের বড়। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে আর এ এর সহগ ছিল কত 1, আর আর বি এর যে সহগ সেটা ছিল কত বলতো 0.75। যেহেতু আর এ অপেক্ষা আর বি এর সহগের মানটা ছোট, এজন্য আমরা বলতে পারবো আর বি এর মানটা হচ্ছে আমাদের বড়। এখন আর বি এর মান যদি বড় হয় তাহলে হচ্ছে বি গ্যাসের ব্যবহারটা বেশি। তোমাদেরকে আমি আরেকটা সম্পর্ক দেখাই। ধরো যদি সম্পর্কটা এরকম আসতো যে আর এ ইকুয়াল টু হচ্ছে 1.75 আর বি, এখন কিন্তু আবার আর এর মানটা বড় হবে। কেন জানো? কারণ হচ্ছে আর এর সহগ কিন্তু এখন 1, কিন্তু আর বি সহগটা কত 1.75। তাহলে যেহেতু এখন আর এর সহগটা ছোট, তাহলে এখন বড় হবে কি আর এ। তাহলে কোন একটা সম্পর্ক থেকে তোমরা খুব সহজে কার মানটা বড় বা কার মানটা ছোট সেটা বুঝতে পারবা সহগ দেখে। যে চলকের সহগের মানটা ছোট তার মানটা হচ্ছে আমাদের বড়। ঠিক আছে? তাহলে আমরা দুইটা গ্যাসের মধ্যে আমরা দেখতে পেলাম বি গ্যাসের ব্যবহারের মানটা বেশি। আমরা আরো একটি ম্যাথ দেখবো এই সম্পর্কিত। সেখানেও দেখো তো দুটি গ্যাস আছে, একটা হচ্ছে বি গ্যাস, একটা হচ্ছে আমাদের সি গ্যাস। বি গ্যাসের জন্য আমাদের তাপমাত্রা, আয়তন, ভর এবং চাপের মানটা দেওয়া আছে। কিন্তু সি গ্যাসের জন্য 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা ঘনত্বের মান দেওয়া আছে। আমাদেরকে প্রশ্ন বলছে যে বি এবং সি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি। তাহলে আমাদের সেম প্রশ্ন, দুটি গ্যাসের মধ্যে কোন গ্যাসের ব্যাপন হারটা বেশি। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে দুটি গ্যাসের আণবিক ভরটা আমরা বের করতে পারলেই আমরা বুঝে ফেলবো যে কার ব্যাপন হারটা বেশি। তাহলে শুরু করা যাক। প্রথমে আগের মতো করে আমরা দুইটা গ্যাসের আণবিক ভরটা বের করব। প্রথম যেটা বের করব সেটা হচ্ছে বি গ্যাসের ক্ষেত্রে। বি গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর যখন বের করব, সূত্র হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে আমরা এখানে লিখতে পারবো পিভি ইকুয়াল টু ডব্লিউ বাই এম বি, বি গ্যাসের আণবিক ভর, ইন্টু হচ্ছে আরটি। তাহলে তুমি লিখবা এম বি ইকুয়াল টু ডব্লিউ আর টি বাই কত বলো তো পিভি। ঠিক আছে? এখন আমরা হচ্ছে আমাদের এখানে মানগুলো বের করার জন্য 5টা ভ্যালু লাগবে। শুরুতে হচ্ছে আমাদের আর এর মান। আর এর মান কত লিখবো? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। টেম্পারেচার দেওয়া আছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিনে নিলে আমরা পাবো হচ্ছে 298 কেলভিন। আয়তন দেওয়া আছে আমাদের 1 ডেসিমিটার কিউব। তাহলে এই আয়তনটাকে আমাকে নিতে হবে এখন কোথায়? লিটারে। ওই যে আর এর মান যেহেতু আমরা লিটার অ্যাটমসফিয়ার ব্যবহার করছি, তাহলে আয়তন হবে লিটার, চাপ হবে আমাদের অ্যাটমসফিয়ার। তাহলে তোমরা জানো যে ডেসিমিটার কিউব এককে যে মান, লিটার এককে আমাদের সেম মান। এজন্য আমরা লিখলাম 1 ডেসিমিটার কিউব সমান হচ্ছে 1 লিটার। দেন হচ্ছে আমাদের চাপের যে মান সেটা হচ্ছে 150 কিলো প্যাসকেল। এটাকে আমাদেরকে তাহলে নিয়ে যেতে হবে কোথায়? অ্যাটমসফিয়ারে। তাহলে তোমাদেরকে যে কাজটা করতে হবে 1.01325 ইন্টু হচ্ছে আমাদের 10 স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। কারণ কিলো প্যাসকেল থেকে অ্যাটমসফিয়ার আসলে 1.01325 10 স্কয়ার দ্বারা ভাগ করলে এই মানটা আমাদের অ্যাটমসফিয়ারে কনভার্ট হবে। তাহলে আমরা দেখি হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারের মানটা কত আসে। আমরা দেখবো 150 ভাগ হচ্ছে 1.01325 ইন্টু হচ্ছে আমাদের 10 স্কয়ার। এটা মান হচ্ছে 1.48 অ্যাটমসফিয়ার। ঠিক আছে? চাপটা আমরা অ্যাটমসফিয়ার নিয়ে আসলাম।
প্রশ্নে একটা ভর দেওয়া আছে, সে ভরটা হচ্ছে আমাদের 2.21 গ্রাম। আর এখান থেকে আমরা বের করবো আণবিক ভর, এমবির মানটা হচ্ছে ওয়াট। জাস্ট আগের মতো করে হচ্ছে মানগুলো আমরা বসাই দিই, বসা দিলে হচ্ছে আণবিক ভরটা পেয়ে যাবো। তাহলে ডব্লিউ মান 2.21, আর মান 0.0821, টি এর মান হচ্ছে 300 এবং পি এর মান 1.48, ভি এর মান 1। তাহলে রেজাল্ট আমরা পাচ্ছি 2.21 ইন্টু হচ্ছে 0.0821 ইন্টু হচ্ছে আমাদের 300 ভাগ হচ্ছে 1.48 ইন্টু হচ্ছে 1। তাহলে তার আণবিক ভর হচ্ছে 36.77 গ্রাম। এটা হচ্ছে বি গ্যাসের আমাদের আণবিক ভরটা আমরা পেয়ে গেলাম। দেন হচ্ছে আমরা সি গ্যাসের হচ্ছে আণবিক ভরটা বের করতে হবে। তবে তোমাদেরকে একটু দেখাই দিই, এখানে সি নামক যে গ্যাসটা আছে তার কিন্তু কোনো তাপমাত্রা তোমার হচ্ছে ভর, চাপ বা আয়তনের মান নাই। তার কি দেওয়া আছে, একটা ঘনত্বের মান দেওয়া আছে, এবং এই ঘনত্বটা হচ্ছে 1.25 গ্রাম পার লিটার। আচ্ছা, এই ঘনত্ব থেকে আমরা আণবিক ভরটা কিভাবে বের করতে পারি? তোমরা যদি ঘনত্বর যে এককটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি গ্রাম পার লিটার। এটা মিনিং হচ্ছে যে আমাদের 1 লিটার আয়তনে গ্যাসের ভর 1.25 গ্রাম। আমরা যখন বলবো এটা মানে হচ্ছে 1 লিটার আয়তনে তার ভর কতটুকু। আবার বলছি, ঘনত্বের এককটা হচ্ছে গ্রাম পার লিটার। এই গ্রাম পার লিটার মানে বোঝাচ্ছে প্রতি লিটার আয়তনে তার ভর। যখন আমরা বলবো যে কোন একটা গ্যাসের ঘনত্ব হচ্ছে 1.25 গ্রাম পার লিটার, তখন আমরা বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের যে 1 লিটার আয়তনে আমাদের গ্যাসের ভর, 1 লিটার আয়তনে আমাদের গ্যাসের ভরটা হবে 1.25 গ্রাম। খেয়াল করো, আমরা আবার একটু বলছি, আমাদের সি গ্যাসের জন্য কোনো ভর, তাপমাত্রা, চাপ, আয়তন এগুলো দেওয়া নেই। আছে কি বলতো, একটা ঘনত্বের মান দেওয়া আছে, সে মানটা হচ্ছে আমাদের 1.25 গ্রাম পার লিটার। আমরা বলছিলাম যে গ্রাম পার লিটার মানে হচ্ছে প্রতি 1 লিটার আয়তনে গ্যাসের ভর কতটুকু। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে তার এখান থেকে আণবিক ভরটা বের করব। তাহলে আমাদের যে দেওয়া আছে 1.25 গ্রাম পার লিটার, এটা মানে আমরা বলতে পারবো যে 1 লিটার আয়তনে গ্যাসের যে ভর সেটা হচ্ছে 1.25 গ্রাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আণবিক ভরটা বের করা। তোমরা জানো যে আমাদের 1 মোল পরিমাণ কোন গ্যাস হচ্ছে, গ্যাসের ভরটা হচ্ছে আণবিক ভর। 1 মোল পরিমাণ কোন গ্যাসের ভরটা হচ্ছে তার আণবিক ভর, এবং ওই 1 মোলে আমাদের আয়তন হচ্ছে 22.4 লিটার, যেটা আমরা বলি হচ্ছে এসটিপি তে। অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে 1 মোল পরিমাণ কোন গ্যাসের ভরটা হচ্ছে আণবিক ভর এবং তার আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা এখন বলতে পারি যে ওই এসটিপি তে আমাদের 22.4 লিটার আয়তনে যে ভরটুকু আমরা পাবো সেটা হবে তার কি ভর, আণবিক ভর। তাহলে ঘনত্বের মান থেকে আমরা পাবো 1 লিটার আয়তনে তার ভর, সেখান থেকে 22.4 লিটার আয়তনে যে ভরটা আমরা পাবো সেটা তার কি ভর হবে, আণবিক ভর হবে। তবে সে অবস্থাটা হচ্ছে কোথায়, এসটিপি তে। এসটিপি মানে হচ্ছে আবার তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াস হবে, তাপমাত্রা যখন কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি সেলসিয়াস হবে। তাহলে আমরা একটু যদি দেখি, আমাদের উদ্দীপকের তাপমাত্রা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস দেওয়া নাই, আছে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তোমরা জানো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে এসএটিপি তে। কোথায় বলতো, এসএটিপি তে। তার মানে হচ্ছে আমরা এসএটিপির বেলায় কি জানি, এসএটিপি তে আমাদের 1 মোল সমান গ্যাসের ভরটা হচ্ছে আণবিক ভর, তবে আয়তনটা পরিবর্তন হয়, আয়তন হচ্ছে তখন 24.789 লিটার। তার মানে এই এসিটিপি তে অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি দেওয়া আছে, তাহলে এই 24.789 লিটার আয়তনে যে ভরটা আমরা পাবো সেটা হচ্ছে তোমার আণবিক ভর। তাহলে আমরা আবার একটু ঠান্ডা মাথায় আসি। প্রশ্ন আমাদের একটা ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব থেকে আমরা আণবিক ভরটা বের করব। ঘনত্বের যে একক সেটা হচ্ছে গ্রাম পার লিটার। তার মানে 1 লিটার আয়তনে তার ভরের মানটা দেওয়া আছে, সেটা কত, 1.25। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 1 লিটার আয়তনে তার ভরটা হচ্ছে 1.25 গ্রাম। যদি আমাদের তাপমাত্রাটা 0 ডিগ্রি দেওয়া থাকতো তখন সেটাকে আমরা বলতে পারতাম এসটিপি, এবং এসটিপি তে আমাদের
1 মোল পরিমাণ আণবিক ভর এবং তখন আয়তন হতো 22.4 লিটার। তার মানে তখন 22.4 লিটার আয়তনে যে ভরটুকু আমরা পাইতাম সেটা হচ্ছে আণবিক ভর। কিন্তু প্রশ্নে যদি তাপমাত্রা 25°C দেওয়া আছে, তাহলে কিন্তু এটা এসটিপি মিন করে না, এটা মিনিং করছে এসএটিপি তে। তাহলে এসএটিপি তে আমাদের 1 মোল সমান গ্যাসের ভরটা আণবিক ভর, তবে তখন আয়তন হচ্ছে আমাদের 24.789 লিটার। তার মানে 24.789 লিটার আয়তনে যে ভরটুকু পাবো সেটা হচ্ছে আমাদের সি গ্যাসের আণবিক ভর। তাহলে এভাবে হচ্ছে আমরা আণবিক ঘনত্ব থেকে আণবিক ভরটা হিসাব করতে পারবো। তবে লক্ষ্য করতে হবে তাপমাত্রা কি 0 ডিগ্রি নাকি 25 ডিগ্রি। 0 ডিগ্রি হলে তুমি এসটিপি হিসাব করবা, আর 25 ডিগ্রি হলে তুমি হচ্ছে এসএটিপি হিসাব করবা। তাহলে আমরা এখন সি গ্যাসের ক্ষেত্রে যদি চলে আসি, সি গ্যাসের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে কি 25°C তাপমাত্রায় সি গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার। তাহলে এটা মানে আমরা বলতে পারি, অর্থাৎ এসএটিপি তে 1 লিটার আয়তনে সি গ্যাসের কি বলতো ভর, সেটা কতটুকু বলতো 1.25 গ্রাম। তাহলে আমরা যখন এসএটিপি বলবো, এসএটিপি তে 24.789 লিটার আয়তনে সি গ্যাসের ভর 1.25 ইন্টু 24.789 লিটার, এখন সরি এত গ্রাম। এখন যে ভরটা তুমি পাবা সেটাই হচ্ছে মূলত সি গ্যাসের আণবিক ভর। তাহলে আমরা দেখি 1.25 ইন্টু হচ্ছে 24 ইন্টু 789, হচ্ছে দেখো তো 30.98 গ্রাম। তাহলে আমরা এই মানটা হচ্ছে আমাদের মূলত সি গ্যাসের আণবিক ভর। তাহলে বলা যাবে সুতরাং সি গ্যাসের আণবিক ভর এমসি ইকুয়াল টু হচ্ছে 30.98 গ্রাম। তাহলে আমরা যে দুইটা গ্যাসের আণবিক ভর বের করলাম, এখান থেকে মূলত আমরা একটা সিদ্ধান্ত বলতে পারি যে কোন গ্যাসের ব্যাপনহারটা বেশি হবে। তাহলে দেখো তো আমাদের এই বি গ্যাসের আণবিক ভর বেড়েছিল কত 36.77, আর সি গ্যাসের আমাদের আণবিক ভরটা আমরা পাইলাম 30.98। যেহেতু সি গ্যাসের আণবিক ভরটা কম আছে, আমরা দেখবো হচ্ছে সি গ্যাসের ব্যাপনহারটা কম আসবে। তো সেটা আমরা যদি সূত্রের মাধ্যমে দেখাতে চাই, যে আমাদের আসেন তাহলে আমরা ধরি হচ্ছে বি গ্যাসের ব্যাপনহারটা হচ্ছে আমাদের আর বি, আর সি গ্যাসের ব্যাপনহারটা হচ্ছে আমাদের আর সি। তাহলে সূত্র আমাদের কি বলে, সূত্র হচ্ছে তাহলে আর বি বাই আর সি রুট ওভার অফ, এখানে লিখতে পারবো এম সি বাই হচ্ছে আমাদের এম বি। তাহলে আর বি বাই হচ্ছে আমাদের আর সি ইকুয়াল টু আমাদের দুটা গ্যাসের আণবিক ভরের মান আছে, এম সি এর মান হচ্ছে আমাদের 30.98, আর আগেরটা মান হচ্ছে আমাদের 36.77। তাহলে এরপর আমরা লিখবো আর বি বাই হচ্ছে আমাদের আর সি। এখানে আমরা ক্যালকুলেশন করব কত আসে 30.98 36.77। তাহলে এখানে মানটা পাচ্ছি 0.91। তার মানে আমরা লিখতে পারবো আর বি ইকুয়াল হচ্ছে 0.91 ইন্টু হচ্ছে আর সি। এবার দেখো এই যে আবার বললাম, আমাদের এই সম্পর্ক থেকে আমাদের বুঝতে হবে যে আমাদের আর বির মান বড় নাকি আর সির মানটা বড়। আমরা সিম্পলি যে কথাটা বলছিলাম, যে চলকের সহগের মানটা ছোট সেই চলকের মানটাই হচ্ছে মূলত বড়। এখানে আর বির সহগ হচ্ছে 1 আর আর সির সহগ হচ্ছে 0.91।
যেহেতু আরবি অপেক্ষা আরসি এর সহগের মানটা ছোট, তাহলে আমরা স্পষ্ট বলতে পারি যে আমাদের আরসির মানটা হচ্ছে আরবি অপেক্ষা বড়। তাহলে আরসির মান যদি বড় হয় আরবির তুলনায়, তাহলে এক্ষেত্রে বলাই যাবে যে সি গ্যাসের ব্যাপন হার বেশি। সি গ্যাসের ব্যাপন হার বেশি। ঠিক আছে, এই হলো আমাদের ব্যাপন হার সম্পর্কিত আমাদের ম্যাথ গুলা, এগুলো সবচেয়ে বেশি আমাদের পরীক্ষা আছে।